ধূসর রংধনু। পর্ব সংখ্যা 3। লেখিকা মাহিরা ইসলাম মাহি। উত্তপ্তময় একটি রৌদ্র উজ্জ্বল সকাল। বাতাস থেকে ভেসে আসছে ফুলেদের মনমাতানো মিষ্টি সুভাষ। নিস্তব্ধ রুমের বেলকনিতেও রয়েছে কতগুলো ফুলগাছ। লোকটা বোধ হয় ফুল খুব পছন্দ করে। তবে যে ফুল খুব পছন্দ করে সে কি করে এমন কর্কশভাষী হতে পারে তাসফির জানা নেই। তাসফি তো জানত যাদের ফুল পছন্দ তাদের মনটা হয় ফুলের মতো শুভ্র, হৃদয়টা হয় ঠিক ফুলের পাপড়িগুলোর মতো কোমল। তবে তার অহংকারী ডাক্তার সাহেবের হৃদয় মনটা এমন কঠোর নিষ্ঠুর হলো কি করে? অনেকগুলো দিন পর আজ স্বামী স্ত্রী তারা একসঙ্গে রাত্রি যাপন করেছিল। তবে সেটা কোনো মধুময় রাত্রি ছিল না, ছিল একে অপরের দিকে মুখ ঘুরিয়ে মুখ ভেঙ্গিয়ে ঘাপটি মেরে থাকা। আজও তাসফি ঘুম থেকে উঠে নিস্তব্ধকে বিছানায় পেল না। এই লোক প্রতিদিন এত সকাল সকাল যায়টা কোথায়? তাসফি একদম রেডি হয়ে নিচে নেমে এলো। ফিরোজা বেগম বসেছিলেন ড্রয়িং রুমের সোফায় বসা। তিনি তাসফিকে কাছে ডাকলেন, এই মাইয়া এইদিকে আয় হুইনা যা দেহি। নানির কথায় তাসফি ভ্রু কুঁচকে চাইল। এগিয়ে গেল তার দিকে। তারা দেখিয়ে বলল, বলো কলেজে লেট হয়ে যাবে, দ্রুত বলো নানি। ফিরোজা বেগম তাসফির হাত ধরে তার পাশে বসালেন। বললেন, থামো আমারে, তোর কলেজ দেখাস না মাইয়া। অতঃপর তাসফির হিজাবের নিচ দিয়ে চুল হাতড়ালেন। তাসফি বাধা দিয়ে বলল, আরে আরে কি করছো নানি? হিজাব খুলে যাবে তো, আহা ছাড়ো তো। ফিরোজা বেগম কপাল কুঁচকে অভিযোগ করে বললেন, প্রতিদিন আমি একই দেখি বলতো না তো বউ। প্রত্যেকদিন চুল কয়রা শুকনা নিয়া ঢ্যাং ঢ্যাং করতে করতে বাইর হও। বলি ভেজা কবে দেখমু আমি শুনি? মরণের পরে। নাতি আমার বিয়ে করলো 1 মাসের বেশি, বিদেশ ঠিকা আইলো, তবুও তোমার চুল ভিজলো না এখনো। প্রত্যেক দিন সকাল সকাল চুলগুলা শুকনা নিয়া তোমার কলেজ যাওন লাগে। বলি সুখবর টুখর কবে পাবো বলো তো দেখি আমি। তাসফি রাগ দেখিয়ে বলল, সেটা তুমি আমায় কেন জিজ্ঞেস করছো বলো তো বুড়ি? তোমার নাতিকেই জিজ্ঞেস করো না। কেন চুল ভেজে না? তোমার নাতি কাছে না আসলে আমি কি করতে পারি? তোমার নাতি একটা ইতর বদমাস। খবরদার আর একবার যদি তুমি খালি আমায় ধরেছ বুড়ি, যত দোষ নন্দঘোষ তাই না? তাসফি উঠে চলে যাবে তখন ফিরোজা বেগম দেখলেন নিস্তব্ধ নিচে নেমে আসছেন সে। তাসফির হাত ধরে আবার ঠাস করে বসিয়ে দিলেন। তিনি ডাকলেন, এই যে গোলাপের পুতো এদিকে আহেন। আজকে আপনার খবর 12টা বাজিয়ে ছাড়বে এই বুড়ি বলে রাখলুম। নিস্তব্ধ কপাল কুঁচকে নানির দিকে এগিয়ে এলো। ফিরোজা বেগম নিস্তব্ধ কান ধরে মোচড় দিয়ে ধরলেন। আহ কান ছাড়ো নানি, লাগছে তো। তিনি বললেন, লাগুক, লাগার জন্যই তো ধরেছি। বলি আমি কি সুখবর কোনোদিন পাবো না? আর কতদিন অপেক্ষা করণ লাগবো? বলি বউরে একটু আদর সোহাগ করণ যায় না? এত দূরে দূরে কি তোমাগো? নতুন নতুন বিয়া হইছে, সোহাগ করবা, আদর করবা, সারাদিন বউয়ের আঁচল ধইরা থাকবা। তা না করে থাকো 22 হাত দূরে, কারণটা কও শুনি। প্রত্যেকদিন তোমাগোর চুল হুক না পাই আমি কি কারণে? নিস্তব্ধ আর চোখে একবার তাসফির দিকে চাইল। তাসফি এতক্ষণ ভাবলেশীন থাকলেও নিস্তব্ধ সামনে সে লজ্জায় মূর্ছা যাচ্ছে। যদিও হোক, তারও তো লজ্জা টজ্জা আছে নাকি? নানিরা এভাবে কেউ আদরের কথা বলে তাসফির জানা ছিল না। কি দমবদ্ধকর পরিস্থিতি! উঠে যাবে তাও পারছে না, নানির নিষেধাজ্ঞায়। লোকটা কি ভাবছে তাকে? নিস্তব্ধ এবারে নানির দিকে বিরক্ত নিয়ে চাইল। পরপর দুষ্টু হেসে ফিসফিস করে বলল, কেন নানি? আমাদের সুখবর না পেলেও তোমার সুখবর তো দিতেই পারো। নানা নেই তো কি হয়েছে? নতুন নানা নিয়ে আসবো। তোমার তো ভরা যৌবন এখনো নানি। নতুন নানা তোমাকে অনেক আদর করবে বুঝলে। ফিসফিস করে বললেও তাসফি প্রত্যেকটা কথা স্পষ্ট শুনল। কতবর বদ লোক, অসভ্য মানব। কে বলবে এই অসভ্য মানব নাকি ডাক্তার? তার উপর বউ ছাড়া থাকে। বদমাস লোক। এই লোক এত বেশরম সে তো আগে বুঝেনি, ছিছি। কত্তবর বদমাস। এই লোক এমন বেফাস কথা বলতে পারে তার আগে জানা ছিল না। ছি ছি ছি। ফিরোজা বেগম চোখ বড় বড় করে নাতির দিকে তাকালো। তিনি এবারে দুহাতে নিস্তব্ধ কান টেনে ধরল। বলল, ওরে হারামি, ওরে হতচ্ছাড়া, এই ছিল তোর মনে মনে, আজ তোর হচ্ছে। শুনে রাখো, এই ফিরোজা বেগম শুধু এক পুরুষেই আসক্ত ছিল। হাজার পুরুষ আসলেও সে পাত্তা দিবে না। আর তোর ঠিক করা পাত্রকে তো মোটেও পাত্তা পাবে না। দেখা গেল তোর মতো পাত্র ও ডুপ্লিকেট বের হলো। হাত ছাড়া পেতেই এই সুযোগে তাসফি ওখান থেকে মানে কেটে পড়ল। ইসস, কি লজ্জাজনক পরিস্থিতি! এমন পরিস্থিতিতে সে আগে পড়েনি। পড়বে কি করে? আগে তো তার আর বিয়ে হয়নি। নিস্তব্ধ শত চেষ্টা করে নাতির হাত ছাড়িয়ে টেবিলে গিয়ে বসল। অনিমা বেগম তখন পাশ দিয়ে যাচ্ছিলেন। মাকে বললেন, কি শুরু করেছ বলো তো মা? ওদের যখন ভালো লাগবে তখন সব হবে। তুমি কেন খিচাচ্ছ বলো তো? তাছাড়া মেয়েটার কি বয়স হয়েছে বলো? ফিরোজা বেগম ফিসফিস করে বললেন,
আরে রাখো, তুই বয়স হয় নাই তা কি আমি জানি না, কিন্তু দুইডায় এমন 100 ডজন দূরে দূরে থাকলে তো আল্লাহ পাপ দিমু। বুঝোস না, এখন ওগো কাছাকাছি তো থাকতে হইব। সে বাইচ্ছা কাইচ্ছা না হয় পরে হইল সেই দা তো দেখার বিষয় না। আল্লাহ আমারে বাঁচায় রাখলে ওগো ছাওয়াল মাইয়াগো দেখাই মর্মু। অতঃপর ফিরোজা বেগম নিস্তব্ধকে শুনিয়ে শুনিয়ে বিলাপ শুরু করলেন। হ্যাঁ সেই তো। আমি কি এই বুড়ি মরণের পর তোমার ছেলে তোমার জন্য নাতি নাতকুর পয়দা করবে? নিস্তব্ধ অর্ধেক খেয়ে বেরিয়ে গেল। সময় নেই হাতে। আজ তাসফিদের ক্লাসের প্রথম বেল শেষ হতেই দরজা সামনে দেখা গেল পিয়নকে। তাসফি বিনতে আনহা কে আছেন? তাসফি জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে উঠে দাঁড়ালো। পিয়ন আবার বলল, আপনাকে নিস্তব্ধ স্যার দেখা করতে বলেছে। ক্লাসের সকলে তাসফির দিকে আর চোখে চাইল। তাসফি ভ্রু কুঁচকে নিল, এই লোক এখন আবার তাকে কেন ডেকে পাঠালো? তাসফি নিস্তব্ধ চেম্বারের সামনে গিয়ে দেখল অসংখ্য রুগীর মেলা। তবুও সে দরজায় নক করল। ভিতর থেকে আওয়াজ আসলো, কাম ইন। তাসফি নিঃশব্দে ভিতরে ঢুকে দেখল মানব একজনকে প্রেসক্রিপশন লিখে দিচ্ছে। নিস্তব্ধ লেখার মাঝেই তাসফিকে ইশারায় পাশের চেয়ারে বসতে বলল। সেও বসল। আগত রুগী বেরিয়ে যেতেই তাসফি জিজ্ঞেস করল, ডেকেছেন কেন? নিস্তব্ধ কথায় জবাব না দিয়ে তার দিকে একটা খাবারের প্যাকেট এগিয়ে দিল। তাসফি তা আর চোখে একবার তা পরখ করে গোসা করে বলল, কি খাবার? তো কি করব? খাবে? খাবো না। নিস্তব্ধ আদেশ সূচক বাক্যে শক্তকণ্ঠে বলল, জানতে চাইনি। দিয়েছি মানে খাবে। পরবর্তী থেকে কখনো যেন ব্রেকফাস্ট না করে বের হতে না দেখি। খাবার ফিনিশ করো ফাস্ট। মা বলল তাই দিলাম। ভেবো না তোমার প্রতিমায়া দেখাচ্ছি। তাসফি ফিসফিস করে বলল, একদম ডাহা মিথ্যা কথা। সে ঠিক জানে মা তাকে কিছুই বলেনি। সে নিজে থেকে খাবার দিচ্ছে। অথচ বদমাস লোকটা মোটেও স্বীকার করবে না। কেমন মায়ের নাম বানিয়ে দিল। তবে লোকটা বুঝল কি করে খেয়ে আসেনি? সে কি সবসময় তার উপর নজর রাখে নাকি? আশ্চর্য। তাসফি রাগ নিয়ে খাবার তুলে নিল মুখে। যতই না বলুল তার ঠিকই ক্ষুধা লেগেছে। নিস্তব্ধ এক পলক তা দেখে বই হাতে বেরিয়ে গেল। তার ক্লাস আছে। তারপর আবার রুগীর কন্ডিশন চেকআপ দিতে হবে। খাবার শেষ করে তাসফি ক্লাসে এলো। পরবর্তী ক্লাসটা নিস্তব্ধ 5 মিনিট পরেই শুরু হবে। সেদিনের মানসা নামের মেয়েটা আজও তাসফির পথ আটকে দাঁড়ালো। তাসফির প্রচণ্ড মেজাজ খারাপ হলো, এই মেয়ের সমস্যা কোথায়? ভদ্রতার খাতিরে সে চুপ রইল। মানসা বলল, স্যার আজ তোমায় ডাকলো কি জন্য? আজ তো কোনো কাজ ছিল না। তাসফি ভ্রু উঁচিয়ে মানসার দিকে চাইল, বাঁকা হেসে মানসার কানে কানে ফিসফিস করে বলল, ডাক্তার নিস্তব্ধ, ইয়াসার আমায় রোমাঞ্চ করতে ডেকেছিল বুঝলে। মানসা চোখ বড় বড় করে চাইল। মানে? তাসফি এক ঝাড়ি দিয়ে বলল, এই মেয়ে সমস্যা কি তোমার? স্যার কেন ডেকেছে সেটা স্যারের কাছ থেকেই জেনে নিও। আমায় বারবার প্রশ্ন করবে না। আর হাত ছাড়ো, বারবার হাত ধরবে না। অসহ্য। স্যারের সম্পর্কে তোমার এত জানার আগ্রহ কেন বুঝি না। নিজের লিমিটের মধ্যে থাকো না। আমায় কেন স্যার ডেকে স্যারের কাছেই না হয় শুনো। এখনই তো তিনি আসবেন ক্লাসে। মানসা কিছু বলতে নিবে তার আগেই নিস্তব্ধ হাজির হলো। সে থমথমে কণ্ঠে বলল, কি হচ্ছে এখানে? তাসফি কোনো জবাব না দিয়ে বেঞ্চে গিয়ে বসল। মানসা আমতা আমতা করে বলল, নাথিং স্যার, নাথিং। নিস্তব্ধ গম্ভীর স্বরে বলল, ক্লাসের মাঝে এমন ঝটলা পাকাবেন না। একটা মহৎ পেশায় আপনারা নিয়োজিত হতে যাচ্ছেন। একজন ভবিষ্যৎ ডাক্তারের থেকে কোনো রুগী বিশৃঙ্খলা কামনা করে না। সো বি কেয়ারফুল। নিজের জায়গায় যান। মানসা মাথা নত করে নিজের বেঞ্চে গিয়ে বসে পড়ল। নিস্তব্ধ স্যার তার সঙ্গে কথা বলেছে। ও মাই গড। এতেই সে ভীষণ খুশি। তার মনে লাড্ডু ফুটছে। ওই তাসফিকে সে পড়ে দেখে নিবে। নিস্তব্ধ একবার আর চোখে তাসফিকে পরখ করে ক্লাসে মন দিল। রাতে তাসফি ঘুমানোর আগে নিস্তব্ধকে উদ্দেশ্য করে রাগ দেখিয়ে বলল, খবরদার, আপনি যদি আর আমায় আপনার চেম্বারে ডেকেছেন। আমি কেন আপনার চেম্বারে যেতে যাব বলুন তো? আপনার জন্য আমার অন্যের সাথে গলা বাড়িয়ে কথা বলা লাগে। উদয় ভ্রু উঁচিয়ে চাইল। বলল, কেন? কি সমস্যা? জানি না। বেশি কথা বলবেন না। নিস্তব্ধ এই পুচকে মেয়ের রাগ রেখে আশ্চর্য হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় সে নয় এই মেয়েই তার শিক্ষক। ও এখন তো তিনি পুচকে নয়, 18+। নিস্তব্ধ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। নিজ কাজে মনোযোগী হয়। রাতের অন্ধকারকে ছাপিয়ে ভোরের আলো ফুটে উঠে। সূর্য উদয় হয় ধরণীর বুকে। কি এক অপার বিস্ময়। প্রতিটা দিন নিয়ম করে সূর্যি মামা উঁকি দেয় পৃথিবীর বুকে। এ যেন এক অপরূপ জাদু। সাদা জাদু। যে জাদু মানব জাতির নিত্য নতুন কাজে লাগে। কালো জাদু নয় যা মানুষের ক্ষতি করে। মানব জাতির কাজকে ক্ষত বিক্ষত করে। কলেজে যাওয়ার আগে ওসমান শেখ নিজ ঘরে ডেকে পাঠালেন নিস্তব্ধ আর তাসফিকে।
দুজনে পৌঁছেতেই দাদু তাদের অফার করল সিলেট ভ্রমণের জন্য। যেহেতু তাদের অনেকটা দিনই তো হলো বিয়ে হয়েছে, কোথাও ঘুরে আসা দরকার। কিন্তু দুজনের কেউ রাজি হলো না। অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখল। নিস্তব্ধ বলল তার ছুটি নেই। কেবলই নতুন হসপিটালে জয়েন্ট করল সে। অনেক এক্সপেরিয়েন্স লাভ করা বাকি তার। এখন শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় না তার। তাসফি অজুহাত দেখালো, তার ক্লাস আছে ইম্পর্টেন্ট, মিস দেওয়া যাবে না। অতঃপর দুজনে চলে গেল ভিন্ন যানবাহনে। একজন গাড়ি অপরজন রিকশায়। দাদু হতাশ হলেন। দুজনের গন্তব্য তো একই, তবে কেন পথটা ভিন্ন করে নেবে তারা? এক পথে থাকলে তো চলার পথ আরও সহজ হবে। একসঙ্গে পাশাপাশি কাছাকাছি থাকলে তো কাঁধের বোঝা কম ভারী মনে হবে, সময় কম ব্যয় হবে। কবে বুঝবে তারা নিজেদের? কবে এক হবে তারা? কবে ধূসর রংধনু রঙিন করবে তারা? কবে? সকালে ঢাকার যানজটপূর্ণ শহর, সকলেই নিজেদের কর্মজীবনে ব্যস্ত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা অফিস কর্মী। আর এর মাঝে দ্বিতীয় শ্রেণীর কিছু যুবক যুবতী ছাত্রছাত্রীর দলে। তারাও ছোটে সকাল সকাল পড়াশোনার তাগিদে, ব্যস্ত ভঙ্গিতে। একটু ফাঁকি দিলেই তাদের ভবিষ্যৎ অন্ধকার। ফিউচারে তাদের করতে হবে কঠিন পরিশ্রম। কারণ এই যৌবনের সময়টাই তো তাদের জীবন গড়ার মুখ্য সময়। হারানো সময় পুনরায় ফিরে পাওয়া যায় না। তেমনি যৌবনের গতিবেগ, শক্তি, ক্ষমতা, দক্ষতা আর কখনোই ফিরে পাওয়া যায় না। যারা এই সময়টাকে কাজে লাগিয়েছে তারাই তো আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, বড় ব্যবসায়ী। আর যারা এই সময়টাকে হেসে খেলে পার করেছে তারাই আজ রিকশাচালক, মুদি দোকানদার, বাসের কন্ট্রাক্টর। কেউ কি কখনো শুনেছে একজন ডক্টর কিংবা পাইলটকে রিকশা চালাতে? আজ আকাশে কেমন মেঘলা মেঘলা ভাব বিদ্যমান। বৃষ্টি হবে কি? হ্যাঁ, হতেই পারে। বর্ষাকাল তো চলেই এলো। এখন থেকে প্রতিদিন তাসফির ছাতা নিয়ে বের হতে হবে। কখন বৃষ্টি চলে আসে বলা তো যায় না। তাসফির অধ্যয়নরত প্রাইভেট মেডিকেল কলেজটির সঙ্গে লাগোয়া সাইডেই হসপিটাল। অর্থাৎ এই কলেজের আন্ডারে ডান পাশে রয়েছে হসপিটাল, যাতে নিত্যদিন কয়েকশত মানুষের আনাগোনা। আর বাম সাইডেই তাদের কলেজ বিল্ডিংগুলো। তাদের কলেজের নাম প্যাশন প্রাইভেট মেডিকেল কলেজ। নাম ডাকও আছে বেশ। কলেজে প্রবেশের মুখে তাসফি দেখল একটা 6-7 বছর বয়সী মেয়ে ফুল বিক্রি করছে। মেয়েটাকে মানসার সাথে আরও কিছু মেয়ে ছেলে বিরক্ত করছে। এই যে আবার শুরু হয়েছে এদের বাদরামি। তাসফি ভ্রুকুচকে সেদিকে এগিয়ে গেল। কি হচ্ছে এখানে? ওকে কেন বিরক্ত করছো তোমরা? তোমাদের আর কোনো কাজ নেই? সারাদিনের ওর পিছনে লেগে থাকো সুপারগ্লু আঠার মতো। ছেলে মেয়েগুলো তাসফির দিকে চাইল। ওদের মাঝে একটা ছেলে শয়তানি হেসে কৌতুক করে বলল, তো কি তোমাকে বিরক্ত করব নাকি খুকি? তো এসো। আর কিছু বলতে সুযোগ পেল না ছেলেটা। তার আগেই তাসফি ঠাস করে ছেলেটার গালে থাপ্পড় মেরে দিল। সকলে চোখ বড় বড় করে চাইল। তাসফি রাগে শরীর চিরবির করে উঠল। সে রাগে ফুঁসে উঠে বলল, বাড়িতে মা বোন ভাই নেই? গায়ে সাদা এপ্রন জড়িয়ে এইভাবে মানুষকে হেনস্থা করতে তোমাদের বিবেকে বাধে না? এটা কোনো ভার্সিটি নয় যে এখানে তোমরা রাজনীতি করবে। এটা একটা মেডিকেল কলেজ প্লাস হসপিটাল। একটা সম্মানিত পেশায় তোমরা ভবিষ্যতে কাজ করতে যাচ্ছ, সেখানে তোমরাই এভাবে সব কিছুর অবমাননা করছো। সরকারিতে চান্স পাওনি, বাবা মায়ের টাকা আছে বলে প্রাইভেটে পড়ছো, আবার রাস্তাঘাটে এসব করে বেড়াচ্ছ। লজ্জা করে না তোমাদের? একটা ছোট বাচ্চা মেয়ের সাথে নোংরামিমূলক কথাবার্তা বলতে বিবেক বাঁধে না তোমাদের? তুমি বেশি কথা বলো না তাসফি। আমার বাবা এই হসপিটালের শেয়ার হোল্ডার। আমার যা ইচ্ছে আমি তাই করব, এতে তুমি বলার কে? আমি 100 বার। মানসা কিছু বলতে নিবে তার আগেই তাসফি ঠাস করে ওর গালেও চড় বসিয়ে দিল। অনেক হয়েছে। এইসব কিছু বিকৃত মস্তিষ্কের মেয়ে ছেলে দেখলে তার গা চিরবিরিয়ে উঠে। এরা নিজেদের ভাবেটা কি? দেশটা তাদের বাপের হোটেল, ক্ষমতা থাকলেই দেখাবে। আর কেন সাধারণ পাবলিক কি বানের জলে ভেসে এসেছে? মানসা ভ্যাবলা কান্তের মতো তাকিয়ে রইল। রাগে তার শরীর ফেটে যাচ্ছে। এই তুচ্ছ মেয়েটার কতবড় সাহস তার গায়ে হাত তোলে। এর শোধ সে নিয়েই ছাড়বে। তাসফি তা তোয়াক্কা না করে মেয়েটার হাতে কিছু টাকা দিয়ে পাঠিয়ে দিল। বাচ্চা মেয়েটা কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টি তাসফির দিকে তাকিয়ে চলে গেল। তাসফির মানসার দিকে তাকিয়ে শাসিয়ে বলল, ভালো হয়ে যাও। ভালো হতে না পয়সা লাগে না। এইসব লেইন কাজ করে নিজেদের ভবিষ্যতের পেশাকে ছোট করো না। তোমার বাবা এই না সেই সেটা জেনে আমার কোনো কাজ নেই। তোমার বাবার টাকায় আমি পড়াশোনা করছি না। এটা একটা প্রাইভেট মেডিকেল কলেজে বছরে বছরে লক্ষ লক্ষ টাকা দিয়ে তবেই এখানে পড়াশোনা করতে হয়। অতঃপর সে নিজে কলেজের ভেতরে ঢুকে গেল। বিকৃত মেন্টালিটি মেয়ে ছেলের সঙ্গে তর্ক করে সে একদমই সময় নষ্ট করতে চায় না। নিস্তব্ধ গাড়ির ভেতরে বসে শান্ত মস্তিষ্কে এতক্ষণের সবটা পরখ করল। তাসফি চলে যেতেই নিস্তব্ধ চোয়াল শক্ত করে গাড়ি নিয়ে ভেতরে ঢুকে পড়ল। মেয়ে তো নয়, যেন অগ্নিকন্যা।
আর ছেলে মেয়েগুলোর ব্যবস্থা সে করবে। ঘড়িতে তখন রাত 10টা কি তার আশেপাশে। বাহিরের ঘুটঘুটে অন্ধকার ল্যাম্পপোস্টের আলোয় হালকা আলোকিত। সুজন দাঁড়িয়ে আছে তাদের বাসা থেকে 5 কিলোমিটার দূরে একটা তিনতলা ছাইঙ্গা বিল্ডিংয়ের সামনে। বিল্ডিংয়ের তিনতলার শেষ কর্নারের রুমটার বাতি জ্বলছে বেশ কিছুক্ষণ যাবত। সে তারই দিকে অপলক তাকিয়ে আছে আধ ঘন্টা যাবত। সুজন বারবার পায়ে হাত দিয়ে মশা তাড়াচ্ছে আর হাজারটা গালি ছুড়ে দিচ্ছে মশার বিরুদ্ধে। সালার হারামজাদার দল, এই তোর মা খেতে দেয়নি, বাসায় এসে আমার রক্ত চুষছিস। তোরা জানিস আমি কে? প্রতিদিন কত কত রক্ত আমার সামনে দিয়ে ঘোরাফেরা করে জানিস? তোদের রক্ত লাগবে সেটা তো আমায় বললেই পারিস বাপ, আমার তোদের 1 ডজন রক্তের ব্যাগ দিয়ে যাব। তবুও প্লিজ দয়া করে এভাবে টুকুস টুকুস করে তোদের সুইয়ের মতো আল আমার পাছায় ঢুকাস না। দোহাই লাগি তোদের ভাই, দোহাই লাগি। সুজনের হাজারটা আজগুবি বিড়বিড়ানোর মাঝেই কেউ তার কাঁধে টোকা দিল। সুজন চমকে উঠে পিছন ফিরে চাইল। পেছনে ঘুরে তৃপ্তিকে দেখে সুজন বুকে হাত দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে দাঁত কিরমির করে বলল, অতৃপ্ত আত্মার বাচ্চা, এখনই তো আমার আত্মাটা খাঁচা থেকে বেরিয়ে আসলো। তুই কি চাইছি এই মুহূর্তে আমার ভোলাভালা আত্মাটাকে কবজ করে ফেলতে? কি ব্যাপার বলতো? তোর লক্ষণ তো আমি মোটেও ভালো দেখছি না রে অতৃপ্ত আত্মা। তৃপ্তি চোয়াল শক্ত করে বলল, ফালতু কথা বন্ধ কর। আর বল, গত আধা ঘন্টা যাবত আমার বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে তুই কি করছিস? সুজন তেতে উঠে বলল, তোর বিল্ডিংয়ের নিচে মানে? তুই বিল্ডিং দিল্লিটা কবে? আমার নয়, আমাদের বলেছি আমি। সে একই তো হলো। কি বলতে চাইছিস তুই? আমি তোর জন্য এই বিল্ডিংয়ের নিচে মশার কামড় খেতে দাঁড়িয়ে আছি? তৃপ্তি ভাবলেশীন গলায় বলল, আমি কিছুই ভাবছি না, তুই বলছিস। আর ভাববিও না। আমার কি খেয়ে আর কোনো কাজ নেই তোদের বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে থাকব? তোর মতো জল্লাদ মহিলার জন্য না কোনো পুরুষ কোনোদিন অপেক্ষা করবে কি না সন্দেহ আছে রে। অতৃপ্ত আত্মা, তুই তো সকলের ঘাড় এক নিমিষেই মটকে দিবি রে। আর তুই কিনা ভাবছিস আমি তোর জন্য দাঁড়িয়ে আছি? মোটেও না, আমি তো আমার নতুন গার্লফ্রেন্ডের দেখা পেতে এখানে দাঁড়িয়ে আছি। সে আসবে, কিন্তু এখনো কেন আসছে না বুঝতে পারছি না। তোর গার্লফ্রেন্ডের বাসা এখানে? হ্যাঁ। কোন বাসাটা দেখাতো? সুজন মিছে রাগ নিয়ে বলল, কেন কেন, তোকে দেখাতে যাব কেন? যাতে তুই আমার নতুন গার্লফ্রেন্ডের জান কবজ করে ফেলতে পারিস। কিন্তু সেটা তো আমি একজন সচেতন প্রেমিক হয়ে কিছুতেই হতে দিতে পারি না রে। তুই হচ্ছিস একজন জল্লাদ, মুখে দর্গন্ধযুক্ত, নাকে সর্দি নিয়ে ঘোরা মহিলা। তোকে আমার গার্লফ্রেন্ডের বাসা চিনিয়ে দেওয়া মানে আমার ঘুম হারাম করা। তুই কি করে ভাবলি আমি জেনে শুনে সেই কাজটা করব? ফালতু কথা বন্ধ কর আর এখান থেকে ফোট। তুই কে আমাকে ফোট বলার? এটা কি তোর বাপের জায়গা যে ফোট বললেই ফাঁকা জুসের বোতলের মতো ফোটে যাব? তৃপ্তি জোরছে একটা ধমক দিল সুজনকে। স্যাট আপ স্টুপিড, বলেই সে হন হন করে চলে গেল। সুজন তার যাওয়ার পানে তাকিয়ে ফিসফিস করে বলল, তুই এত পাষাণ কেন রে অতৃপ্ত আত্মা? আমার উপর একটু দয়া করে এই প্রেমের ঘাটের সুজন মাঝির জানটা কবজ করা থেকে রেহাই দিতে পারিস তো? তা না করে এই যে বাসার পরিহিত ড্রেস পরে চমার সামনে এসে মাথাটা এলোমেলো করে দিয়ে গেলি। রাত অনেক হলো। তাসফি হাসি খুশি মুখে নিস্তব্ধ রুমে প্রবেশ করল। দেখল অসহ্য লোকটা সোফায় বসে দক্ষ হাতে একমনে ল্যাপটপে আঙুল চালিয়ে যাচ্ছে। রুমের মাঝে আজ আর কোনো কালো ডিম লাইট জ্বলছে না। জ্বলছে তার আনা উজ্জ্বল রঙের লাইটটা। তাসফি আজ বিকালে দারোয়ানকে দিয়ে তার পছন্দের রং কমলা রঙের একটি লাইট আনিয়েছে। সেটাই খুব যত্নের সহিত লাগিয়ে দিয়েছে। অনেকে কমলা রংটা পছন্দ করে না, ভাবে কমলা রংটা ভীষণ সেকেলে টাইপ। কিন্তু তাসফির কাছে মোটেও তা নয়। কমলা রং হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শুভ্র রঙের মাঝে একটা। সূর্যিমামা যখন ভোর সকালে এই ধরনীর বুকে উদিত হয় তখন ঠিক এই কমলা রঙের আভাটাই তার চারপাশে ছড়িয়ে পড়ে আর আমরা পুরো পৃথিবীর সবকিছু রঙিন দেখতে পাই। ঠিক তেমনি ভাবে সূর্যিমামা তার কমলা রং সঙ্গে করে নিয়ে অস্ত যায় পশ্চিম দিগন্তে ধীরে ধীরে। কেমন চারপাশ কালো অন্ধকারে মিয়ে যায়। চারপাশ কেমন নিস্তব্ধতায় ছেয়ে যায়। থেমে যায় সারাদিনের শত ব্যস্ততা, কোলাহল সব। তাসফি রুমে প্রবেশের বার্তা পেতেই নিস্তব্ধ তার দিকে আর চোখে তাকালো। তাসফি একবার ড্রেসিং টেবিলের সামনে যাচ্ছে তো একবার বেকনিতে, একবার ওয়াশরুমে। নিস্তব্ধ এতক্ষণ বিষয়টায় নীরব ভূমিকা পালন করলেও এবারে বিরক্ত কণ্ঠে ধমক দিয়ে বলল, এই মেয়ে, সমস্যা কি তোমার? এভাবে সারা রুম জুড়ে ঘুটঘুট করছো কেন? পড়াশোনা নেই? সন্ধ্যা থেকে ওর ঘরে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছ। তাসফি বিড়বিড় করে বলল, সমস্যা তো অবশ্যই আছে ডাক্তার সাহেব। এই যে আমি আপনার রুমের এত বড় একটা কেলেঙ্কারি করে ফেললাম অথচ আপনি টু শব্দটি পর্যন্ত করলেন না। কিন্তু আমি তো তা মেনে নিতে পারছি না। আপনার নিস্তব্ধতা মানতে পারছি না। বিড়বিড় করার মাঝে তাসফির হালকা গোলাপি রঙের ঠোঁট জোড়া মৃদু ভঙ্গিতে কাঁপছে। নিস্তব্ধতা অনুসরণ করে নিঃশব্দে ঢোক চিপল।
তার গলাটা কেমন যেন শুকিয়ে আসছে। তার কি এখন একটু পানি খাওয়া দরকার? মাথাটাও কেমন ঝিমঝিম করছে। নাকি এক কাপ কফি খেয়ে মাথার ঝিমঝিম ভাবটা কমানো দরকার? এই মেয়ে একদম বিড়বিড় করবে না। আমার পছন্দ নয়। তাসফি ভ্রু কুঁচকে বলল। তো আপনার পছন্দে অপছন্দে আমার কি যায় আসে? আমার যা ইচ্ছে আমি তাই করব। বলেই সে চলল বাইরের দিকে। নিস্তব্ধ অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, আবার কোথায় যাচ্ছ? তাসফি দায়সারা ভাবে জবাব দিল, আপার রুমে। আজ আমি সেখানেই থাকব। তাছাড়া দাদু এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন। আপনার এমন অসহ্যকর মুখটা দেখার চেয়ে বরং আমার আপার কাছে থাকাটাই বেটার। আপার মিষ্টি মুখটা দেখে ঘুমালে আমার স্বপ্নগুলোও মিষ্টি হবে। আপনার মতো নিরামিষ তিতকুটে হবে না অবশ্যই। তাসফির চলে যাওয়ার পানে নিস্তব্ধ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে অদ্ভুত ভঙ্গিতে নিজের মুখে হাত বুলালো। তার মুখ কিনা অসহ্য। সে কিনা নিরামিষ তিতকুটে। তাকে দেখে ঘুমালে স্বপ্ন তিতকুটে হবে। কেন, সে কি দেখতে এতটাই খারাপ নাকি এই মেয়ে বলে কি? যেখানে কলেজে হসপিটালে যুবতী মেয়েরা তাকে দেখলে তার দিকে হা করে তাকিয়ে থাকে, সেখানে এইটুকুনি মেয়ে তাকে বলে কিনা তার মুখখানা অসহ্য। দিনটা শুক্রবার। নিস্তব্ধ আজ বাড়িতেই। তবুও যখন তখন তার হসপিটালে যেতে হতে পারে। কখন ইমার্জেন্সি রুগী এসে হাজির হয় বলা তো যায় না। সকালে ব্রেকফাস্টের পরে তাসফি বাসন্তীর রুমে বসে পড়েছে বইখাতা নিয়ে। হাজারটা পড়া মুখস্থ করা তার বাকি। সে ডাক্তারি পড়াটা যতটা সহজ ভেবেছিল সেটা মোটেও এতটা সহজ নয়। হুহো পড়তে পড়তে তার পাগল হবার জোগাড়। ছুটির দিন কই আজ সকলের সঙ্গে বসে সে একটু সুখ দুঃখের আলাপ করবে, তার সেই সময়টাও নেই। বই খাতা নিয়ে তার পাগল হবার জোগাড়। প্রতিদিন আইটেম দেওয়া, প্রতিদিন পৃষ্ঠার পর পৃষ্ঠা মুখস্থ করা কি আর যে সে কাজ। লিখতে লিখতে হাত খসে পড়ে যাওয়ার মতো অবস্থা। এর মাঝে সে ঠিকঠাক মনের গোপন খবরটা পড়ার ও ফুসরত পাচ্ছে না। তার তো এই দুমাসে নাজেহাল অবস্থা। তবে যত কঠিনই হোক না কেন, যত কষ্টই হোক না কেন, তাকে তো ডাক্তার হতেই হবে। তার মায়ের স্বপ্ন পূরণ করতে হবে, সঙ্গে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। তাসফি এখন বুঝতে পারছে ডাক্তাররা কেন এত খিটখিট মেজাজের হয়। দীর্ঘ 5টি বছর তারা ধরাবাঁধা নিয়মের মাঝে বদ্ধ থেকেই মেজাজটা তাদের এমন খিটখিট স্বভাবের হয়ে যায়। মুখস্থ প্রতিদিন আইটেম দিতে দিতে তাদের হাতের সাথে সাথে তাদের কোমল মনটাও তেমনই বদ্ধ খাঁচায় বন্দী হয়ে যায়। আর সবাই কর্কশ হয় কোথায়? এই যে সুজন ভাইয়া, মাহিন ভাইয়া, সৃজন ভাইয়া, কই তারা তো কর্কশ নয়, কি সুন্দর হাসি খুশি তারা। তারপর তাদের কলেজের হাবিব স্যার, সেও তো হাসি খুশি। ক্লাসে সব সময় হাসি খুশি ভাবে কথা বলে। তার ডাক্তার বর মহাশয়ের ভাবসাব একটু অতিরিক্ত। হুহো তাসফি একমনে পড়ে যাচ্ছে। তার মাঝে পান্না এলো নিলয় সাহেবের ফোন হাতে। সে তার মিষ্টি কণ্ঠে তাসফির উদ্দেশ্যে শুধালো, কাকিয়া মামিমা কল করেছে, নাও নাও কথা বলো। তাসফি হতাশ চোখে চেয়ে ফোনটা হাতে নিল। ব্যস্ততায় তার দুদিন বাড়িতে ফোন করা হয়নি। কদিন আগেই তার শ্বশুর মশাই তাকে নতুন একখানা স্মার্টফোন কিনে দিয়েছে। তা কোথায় পড়ে আছে কে জানে। তার খোঁজ খবর রাখার কি আর তাসফির সময় আছে? এই ফোন কেনা নিয়েও তার বর মহাশয় কিছুদিন তাসফির দিকে চোখ কটমট করে তাকিয়ে থেকেছে। বলেছে, ল্যাপটপ আছে, ফোনের কি দরকার? ল্যাপটপেই তো সে তার সব কাজ করতে পারছে। পুচকে একটা মেয়ের হাতে এখনই কেন তাদের ফোন ধরিয়ে দেওয়া লাগবে? তাসফি বুঝে পায় না এই লোকের সমস্যাটা ঠিক কোথায়। বউকে মানবে না, তার সঙ্গে সারাক্ষণ ঝগড়ায় লিপ্ত থাকবে, অথচ তার উপরেই অধিকার ফলাতে আসে। সে যা খুশি করুক, সেই কথা না হয় পরে ভাবা যাবে। আপাতত তার দাদির সঙ্গে কথা বলা যাক। ফোন কানে দিয়ে তাসফি খাতায় ইংরেজিতে কিসব লিখতে লিখতে বলল, হ্যাঁ বুড়ি বলো। নাতনির কণ্ঠ পেতেই দাদি হাত ছেড়ে ছেলেকে ডাকলেন, কই রে মোস্তফা, এই নে তোর মাইয়ারে ফোনে পাউন গেছে। অতঃপর তাসফির উদ্দেশ্যে ফুঁসে উঠে বললেন, বলি ওই ছেমরি তোর ফোন হান রাহ কুনহানে। আজ 2 দিন ধইরা তোমারে ফোনে পাউন যায় না। বলি শ্বশুর বাড়ি যাইয়া কি আমাগো ভুইলা গেছো এক্কেরে? বিয়া তো করবার চাইছিলা না, আর এখন আমাগোই ভুইলা বসছ দেখতাছি। তাসফি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হতাশ কণ্ঠে বলল, ভুলি নাই দাদি, তোমাদের কি আর ভুলতে পারি বলো? এ যে আমার দ্বারা অসম্ভব। তোমরাই তো আছো আমার কিছু আপনজন। তোমাদের ফোনটা করবার আমি ফুসরতটুকু পাইনি দাদি। হ্যাঁ তা পাইবা কেমন করে? সেই যে গেলা, আর 2 দিন আইসা জামাই নিয়া থাইকা গেছো তুমি। ওই সকালে 2 দিন আইসা ঘণ্টাখানেক থাইকা তুমি ফুরুতো হয়ে গেছো। এই তোমার ভালোবাসা? মোস্তফা সাহেব ভিতরের ঘর থেকে বের হতে হতে বললেন, মা থামো তো তুমি। মেয়েটার উপর দিয়ে পড়ার অনেকটা প্রেশার যাচ্ছে নিশ্চয়ই। মোস্তফা সাহেব মায়ের হাত থেকে ফোনটা নিজের হাতে নিলেন। আদুরে স্বরে বললেন, কেমন আছো তুমি মামুনি? ও বাড়ির সব ঠিকঠাক তো? বাবার কণ্ঠ পেয়ে তাসফির চোখ ছলছল করে উঠল। হ্যাঁ বাবা, আমি ভালো আছি, খুব ভালো আছি।
পুনরায় ফিসফিস করে বলল, তোমরা ভালো থেকো বাবা, বিশেষ করে তুমি ভালো থেকো। নিজের যত্ন নিও। তুমি ভালো থাকলেই তো আমি ভালো থাকবো বাবা। তাসফির ফিসফিসানো কথা ওপর পাশে থাকা মোস্তফা সাহেবের কর্ণ পর্যন্ত পৌঁছাল না। তিনি আবার কিছুটা আমতা আমতা করে বললেন, বলছিলাম মামুনি, মাস দুয়েক তো পার হয়ে গেল। এবার যদি জামাই বাবাজিকে নিয়ে একটু ঘুরে যেতে এবাড়ি থেকে। তাছাড়া পড়ার মাঝে তোমারও তো কোথাও একটা ঘুরে এসে মাইন্ড ফ্রেশ করা দরকার মামুনি, তাই না? তাসফি উত্তর দিল না। কি জবাব দেবে লোকটা? কি তার সঙ্গে যেতে আদতেও কখনো রাজি হবে? কে জানে। মোস্তফা সাহেব আবার বললেন, মামুনি আমি কি জামাই বাবাজির সঙ্গে একটু কথা বলবো? বলেই তিনি নিজের ভেজা চোখটা মুছলেন পাঞ্জাবির হাতায়। বলতে পারো বাবা। তুমি কি একটু তাকে ফোনটা দেবে মামুনি? তাসফি ছুটে গেল ও রুমে। নিস্তব্ধ বিছানায় বসা ছিল। তাসফিকে এভাবে ছুটে আসতে দেখে চোখ ছোট ছোট করে চাইল। তাসফি ফোন মিউট করে কিছুটা অস্বস্তি নিয়ে বলল, বাবা, আপনার সঙ্গে কথা বলতে চাইছে। নিস্তব্ধ ভ্রুকুচকে ফোন হাতে নিয়ে সালাম দিল। মোস্তফা সাহেব সালামের উত্তর দিয়ে কুশল বিনিময় করলেন। অতঃপর একফাকে বললেন, বাবা জীবন মেয়েটা তো আমার অনেকদিন যাবতে বাড়িতে আসে না। তুমি কি তাকে নিয়ে একটু এ বাড়ি থেকে ঘুরে যাবে? না না, আমিও বুঝতে পারছি তুমি ডাক্তার মানুষ, তোমার তো সব সময় ছুটি হয় না। তবুও যদি একটু চেষ্টা করতে আমার ভালো লাগতো। তাছাড়া মেয়েটাকে কতদিন কাছে বসিয়ে একটু ভালো করে দেখি না। তুমি আমার কথা বুঝেছ তো বাবা? নিস্তব্ধ কি বলবে ভেবে পেল না। একজন বাবার করুণ আকুতি মেশানো আবদার কি করে হে করা যায়? তার উপর এমন নরম স্নেহ মিশ্রিত কণ্ঠে। নিস্তব্ধ কি জবাব দেবে ভেবে পেল না। কিছুটা শান্ত স্বরে শুধু বলল, আমি চেষ্টা করব আঙ্কেল। যদি ছুটি পাই আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব। আপনি চিন্তা করবেন না। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। অনেক ধন্যবাদ। একটু চেষ্টা করে দেখো। হ্যাঁ জি আঙ্কেল। বিকালে নিস্তব্ধ বসেছিল বই নিয়ে, হঠাৎ মেসেঞ্জারে টোন বেজে উঠল। আজব গোষ্ঠীর কল এসেছে। ধরবে কিনা ভাবছে। ধরলেই তো শুরু হবে ওদের প্যানপ্যানানি। কেটে দিতে গিয়ে সে কোন মনে রিসিভ করে ফেলল। নিস্তব্ধ নিজের উপর নিজেই বিরক্ত। আজকাল সে কিছু কাজ নিজের অজান্তেই করে ফেলছে। মস্তিষ্ক বলছে একটা অথচ সে করে ফেলছে আরেকটা। মহা মুশকিল। ফোন রিসিভ করতেই সৃজন বলে উঠল, এই নিস্তব্ধ শুনেছিস? ও তুই তো নিস্তব্ধ শুনবি কেমন করে? হা হা হা। তবুও শোন, কাল নাকি তৃপ্তির বাসার নিচে সুজন এক গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়ে ধরা খেয়েছে। বুঝেছিস? এই বলদটা দিন দিন উচ্ছন্নে যাচ্ছে। আরশি বলে উঠল, তোরা কোনোদিন ভালো হবি না তাই না? সারাদিন মেয়েদের পিছনে পড়ে থাকিস। ডাক্তারি সামলাস কখন তোরা ভাই? মাহিন রাগর করে বলল, এই একদম তোরা তোরা করবি না। আমি মোটেও মেয়েদের পিছনে ঘুরি না। এই সুজন মাঝির মাঝেই যত ঝামেলা বুঝলি। সুজন ফুঁসে উঠে বলল, এখন যত দোষ নন্দঘোষ তাই না? তোরা কোনোদিন প্রেম করিসনি। তাছাড়া ওই অতৃপ্ত আত্মা যতটা রসিয়ে রসিয়ে তোদের বলেছে ব্যাপারটা মোটেও তেমন নয়। আর তাছাড়া আরশি তুই কতটা ভালো সেটা আমরা সবাই জানি। এই নিস্তব্ধ দোস্ত শোন, ও কি করেছে। পরশু দিন তার হবু জামাইয়ের সঙ্গে দেখা করতে গিয়ে বেচারারটাকে ডিম ফাটিয়ে দিয়ে এসেছে। তোরা মেয়ে মানুষ সবগুলো এক নম্বরের বজ্জাত। আমাদের মতো ভোলাভালা ছেলেদের সব সময় ফাঁসিয়ে দিস তোরা। আরশি ফুঁসে উঠল, এই একদম বাজে কথা বলবি না। তোর কি মনে হয় ওই টাকলা পটকা ভুড়ি মোটা লোকটাকে আমি বিয়ে করব? নো নেভার। প্রশ্নই উঠে। নিস্তব্ধ মাথা ধরে গেল। তার মনে হচ্ছে না সে তার কোনো বন্ধুদের সঙ্গে কথা বলছে। মনে হচ্ছে সে কোর্টের জর্জ। আর তার সামনে বিচারের আসর বসিয়েছে। একের পর এক ভুক্তভোগী তাদের সাক্ষ্য পেশ করছে তার সামনে। সাক্ষ্য তো পেশ করা নয়, যেন আদালত ভেঙে যাওয়ার মতো তুমুল বেগে ঝগড়ার গান চলছে। এখন সে কি রায় দেবে তা নিয়েই ভাবনা। নিস্তব্ধ সুজনকে ঠাট্টা স্বরে জিজ্ঞেস করল, সত্যিই গার্লফ্রেন্ড এর সঙ্গে দেখা করতে গিয়েছি তো নাকি? সুজন চেঁচিয়ে উঠল, নিস্তব্ধ শালা চুপ থাক। তুই আরো সব সময় বেশি বুঝিস। আর শোন, আমি কারো কাছে ওই ধরাটরা খাইনি বুঝলি। আমার ইচ্ছে হয়েছে তাই গিয়েছি। তোদের কি বে? হ্যাঁ সেটাই আমাদের কি। মাহিন সবাইকে থামিয়ে দিয়ে বলল, এই তোরা থামতো, আমার কথা শোন। আমি আর এই যশোরে থাকছি না। তোদের থেকে এত দূরে থেকে আমার আর ঠিক পোষাচ্ছে না বুঝলি। ভাবছি ঢাকায় কোনো ডেন্টাল হসপিটালে শিফট করে যাব। না হয় নিজেই চেম্বার করে বসব। নিস্তব্ধ এতক্ষণে গম্ভীর স্বরে কথা বলল, হ্যাঁ তাই কর। তাছাড়া বাড়িতে শুধুমাত্র তোর বোন আর মা একা থাকে। তুই মাঝে মাঝে এসে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিলেও তাদের কাছে থাকার মতো ভরসার জন্য তো তাদের তোর কাছে চাই। তুই বরং এবার একটা বিয়ে করে নে দোস্ত। এতে আন্টি আর পারুল দুজনেরই ভালো হবে। তাছাড়া পারুলটাও বড় হয়েছে, ওর বিয়ে শাদিও দিতে হবে। তখন আন্টি তো একদম একা হয়ে যাবে বুঝলি। বিয়েটা এবার তুই করেই ফেল।
বাকি সবাইও তাতে সায় দিল। বিয়ের কথা শুনতাই মাহিন শান্ত হয়ে গেল। কি করে বোঝাবে সে তার বন্ধুদের তার মনে যে অন্য কারো বাস? একজন নারীকে মনের মাঝে রেখে আরেকজন নারীকে মনে ঠাঁই দেওয়া যে তার পক্ষে মোটেও সম্ভব নয়। নিস্তব্ধ কথা বলার মাঝেই সেখানে তাসফি হাজির হলো। এই শুনছেন, আপনাকে দাদু ডাকছে। মোবাইলে তাসফির অবয়ব দেখতেই সবকটা হৈ হৈ করে উঠল। টপিক ঘুরে গেল। সুজন সুর করে বলল, ভাবববি কেমন আছেন? সব ভালো তো? এই বেটা আপনায় বিরক্ত করছে না তো? নিস্তব্ধ চোখ রাঙালো। কতবার করে নিষেধ করেছে তার হাঁটুর বয়সী একটা মেয়েকে ভাবি ডাকার দরকারটা কি? সুজন তা কেয়ার করলে তো ঈষস। সে চোখ রাঙালেই তারা বুঝি ভয় পাবে। তাসফি হাসি খুশি মুখে বলল, এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? বলেই তাসফি তৎক্ষণাৎ নিস্তব্ধ হাত থেকে খপ করে ফোনটা নিয়ে কথা বলতে বলতে বেলকনিতে চলে গেল। নিস্তব্ধ হতবাক হয়ে তাসফির যাওয়ার পানে তাকিয়ে রইল। কি আশ্চর্য, ফোনটা তার নাকি ওইটুকুনি মেয়েটার? আর বন্ধুগুলো মনে হচ্ছে তার নয়, তার বউয়ের, আর সে হচ্ছে পাশের বাসার ভাড়াটিয়া, তাকে একটু অনুগ্রহ করে কথা বলার সুযোগ দিয়েছে, এই যা অদ্ভুত। সন্ধে বেলায় একটু ফুসরত পেয়ে তাসফি ড্রয়িং রুমের সোফায় বসে বসে ফোন ঘাঁটছিল একটুখানি সময় পেয়ে। ফেসবুক স্ক্রলিং করতে করতে হঠাৎ তার বর মহাশয়ের আইডি খানা সামলে এলো। আইডির নাম ডাহ নিস্তব্ধ ইয়াসার। তাসফি চোরা চোখে এদিক ওদিক পরখ করে চট করে ভেতরে ঢুকে পড়ল। আইডি লক করা নেই, দুদিন আগেই বন্ধুদের সঙ্গে মিলিত একটা প্রোফাইল পিক ছাড়া হয়েছে, বাহ, তাতে কত মানুষের লাইক কমেন্ট ও রয়েছে। তাসফির হঠাৎ কৌতূহল জাগল নিস্তব্ধ ফ্রেন্ডলিস্ট দেখার। হঠাৎ তার এই ইচ্ছে মনে উদয় হওয়ার কারণ কি সে জানে না। কিন্তু দুঃখের বিষয়, ফ্রেন্ড লিস্ট অনলি মি করা। কেন রে ব্যাটা, আইডি যখন লক নয় তখন ফ্রেন্ড লিস্ট কেন হাইড করবি? আচ্ছা, যারা পোস্টে রিয়েক্ট দিয়েছে তারাই তো ফ্রেন্ড। তাসফি চেক করতে শুরু করল। তার মাঝে একটা আইডিতে তার চোখ আটকে গেল। মানসা আবসার। বাহ, লাভ রিয়েক্ট, এই অভদ্র অসভ্য মেয়েটা তার বরের পিছনে ও লেগেছে দেখছি। আবার কমেন্টে লিখেছে ওসাম। বাহ বাহ, তার ডাক্তার বর মহাশয় আবার তাতে লাভ দিয়েছে। বাহ, চমৎকার। আজ পর্যন্ত তাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো না, আর এখানে সব লাভের বন্যা বইয়ে যাচ্ছে। তাসফি চেক করে দেখল তাদের সেমিস্টারের অনেকেই এখানে আছে। আচ্ছা, সে কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবে? হুহু, কখনো না, প্রশ্নই আসে না। যেই অহংকারী লোক আজ পর্যন্ত তাকে রিকোয়েস্ট পাঠায়নি, সে কেন সেধে সেধে রিকোয়েস্ট পাঠাবে? এতটাই ফেলনা নাকি সে? হুহো। তাসফির ভাবনার মাঝে ইয়ানা এসে তার সামনের সোফায় বসল। তাসফিকে উদ্দেশ্য করে বলল, রুম্পা কোথায় বলো তো? দুপুর থেকে দেখছি না, আমায় বিকালের চাটাও দিয়ে এলো না। তাসফি ভ্রু কুচকে বলল, রুম্পা দি বাড়ি গিয়েছে, কাল আসবে। ইয়ানা আবার বলল, ওহ আচ্ছা তাসফি, তুমি কি আমায় এক কাপ চা করে খাওয়াতে পারবে? মাথাটা খুব ধরেছে বুঝলে। তাসফি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে ইয়ানার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, পারবো না ভাবি, ভেরি ভেরি সরি। তাছাড়া সে কি ভাবি, আপনার হাতে কি সমস্যা হয়েছে নাকি? কই না তো, হাত তো একদম দিব্যি ঠিক আছে। বরং আমি দেখতে পাচ্ছি ভালোর থেকে একরু বেশিই ভালো আছে। কি সুন্দর ফোন স্টল করছেন। নিজের চা নিজেই হাতেই বানিয়ে খান না প্লিজ। জানেন তো ভাবি, নিজের হাতের খাবার না একটু বেশি স্পেশাল হয় বুঝলেন। আর আমার মাথাটাও না খুব ধরেছে ভাবি, আমার জন্য এক্সট্রা এক কাপ বানাবেন প্লিজ। ইয়ানা চোখ বড় বড় করে তাসফির দিকে চাইল। তাসফি সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে আবার পিছে ফিরে বলল, ও হ্যাঁ, কাইন্ডলি একটু আমার রুমে দিয়ে আসবেন, চাটা কেমন আমার মিষ্টি যা। ইয়ানা হতভম্ব হয়ে তাসফির যাওয়া পানে চেয়ে রইল। এই মেয়ে কি বলল তাকে চা বানিয়ে খেতে, আবার উপরে সার্ভ ও করে আসতে? কত বড় সাহস মেয়ের! যেখানে তাকে 3 বেলা খাবার দেওয়া হয় ঘরে, সেখানে এই মেয়ে তাকে চা বানিয়ে দিয়ে আসতে বলল। কি সুন্দর করে তাকে অপমান করে গেল। এই মেয়ে তো শেয়ানার উপরে শেয়ানা। ইয়ানা ভেবেছিল বোকাসোকা হবে, আয়শার মতো একেও খাটিয়ে নেওয়া যাবে। কিন্তু এ তো দেখা যাচ্ছে তার থেকেও ডাবল দুরন্ত শেয়ানা। ঢাকার যানজটপূর্ণ শহর, ধুলোর আস্তরণে সবকটা বিল্ডিং আবৃত। মাঝে মাঝে মনে হয় কেউ বোধ হয় একটু ইউনিক রং করে রেখেছে টিনের ঘরগুলোতে। টিনের ছাই রংটা কমলা কালচে রং ধারণ করে। তাসফি বসে আছে তার অহংকারী ডাক্তার বরের গাড়িতে। তারা যাচ্ছে নিস্তব্ধ শ্বশুর বাড়ি। তাসফির সারা অঙ্গে উৎফুল্লতার ছোঁয়া। প্রায় 1 মাস পর সে যাচ্ছে তার নিজ ভবনে। কত স্মৃতি সেখানে তার, ছোট থেকে বেড়ে উঠার সাক্ষী তার সে স্থান। সে কি আর ভোলা যায়? মায়ের কবরটা একটুখানি ছুঁয়ে দেখবে সে, অনেকখানি গল্প করবে মায়ের সঙ্গে, অভিযোগ জানাবে হাজারো। এই তো গত পরশু বাবা তার অসহ্য বরের কাছে আবদার করল নিজের কুটিরে যাবার। আর আজ সকালে বাসন্তী আপা বলল, এই তাসফি রেডি হ তো, ব্যাগ গোছা, তোকে তোর বাপের বাড়ি ফিক্কে মারব। তাসফি ভ্রু কুচকে বলল, কিন্তু আমি তো যাব না আপাই।
তোমার ভাই না গেলে আমিও যাচ্ছি না এবারে আর। বাবা ওই লোককে কত করে বলল, অনুরোধ করল। এবারে তোমার ভাই না গেলে বিশ্বাস করো আপা, ওই স্তব্ধ নিস্তব্ধ রগোছা ধরা সিল্কি কালো কুচকুচে চুলগুলোর একটাও আস্ত রাখবো না আমি। তোমার ভাই ঘুমানো পড়ে সানলাইট দিয়ে আমি তাতে আগুন ধরিয়ে দেব। অতঃপর টেকো মাথায় তার ডাক্তারি করতে হবে এই বলে দিলাম। কে কার চুলে আগুন ধরাবে শুনি। কথার মাঝে পেছনে থেকে নিস্তব্ধ গম্ভীর কণ্ঠকর্ণে পৌঁছেতেই চমকে উঠল তাসফি। সঙ্গে সঙ্গে জিবে কামড় দিল সে। ঈষৎ লোকটা সবখানে এসে হাজির হয়। আবার ভেঙচি কাটল। শুনুক তাতে তার কি, সে কি ভয় পায় নাকি এই অসহ্য লোককে। হুহো। নিস্তব্ধ আগমনী বার্তা পেতেই বাসন্তী নিঃশব্দে বেরিয়ে গেল ঘর ছেড়ে। তারা স্বামী স্ত্রী নিজেদের ঝগড়া নিজেরাই মিটিয়ে নিক না। ঝগড়া থেকেই তো উদয় হবে মিষ্টি মধুর ভালোবাসা। বাসন্তী অনেকবার খেয়াল করে দেখেছে তার ভাই তাসফিকে সামনে সামনে দুশ্চাই করলেও পেছনে পেছনে ঠিক তার খেয়াল রাখতেও ভুলে না। নিস্তব্ধ বুদ্ধিমান ছেলে। তার নিজের পদক্ষেপ সে ঠিক নিজে নিতে জানে। যে কোনো কাজ করতে গেলে সে অবশ্যই ভেবে চিন্তেই করবে। তবে ভালোবাসার মতো জীবনের অতি গুরুত্বপূর্ণ অধ্যায়টা তার ভাই সম্পূর্ণ করতে বেশি দেরি না করে ফেলে। বাসন্তী বেরিয়ে যেতেই নিস্তব্ধ দরজার ছিটকিনি তুলে দিল। নিস্তব্ধকে ছিটকিনি তুলে দিতে দেখে তাসফি শুষ্ক ঢোক গিলল। ছিটকিনি কেন দিল? কি করতে চাইছে লোকটা? নিস্তব্ধ কদম বাড়ানো সঙ্গে তাসফি পিছিয়ে যেতে লাগল। কিন্তু ভাগ্য অসহায়, দুপা পেছানোর পরে আর কোনো জায়গা খুঁজে পেল না সে। নিস্তব্ধ নিঃশব্দে গিয়ে দাঁড়ালো তাসফির সামনে। একটু নিচু হয়ে তাসফির কানের কাছে মুখ এগিয়ে ফিসফিস করে বলল, তা ম্যাডাম কার চুলে আগুন ধরাবেন শুনি? নিস্তব্ধ নিঃশ্বাসের গতিবিধি তাসফি ঠাহর করতে পারছে। অস্বস্তিতে সে জমে যাচ্ছে। কুল ডাউন তাসফি, এত গলে যাওয়ার কিছু হয়নি। তাসফি চোখ বন্ধ করে বড় করে শ্বাস ফেলল। ঝট করে নিস্তব্ধ বুকে হাত দিয়ে ধক্কা দিয়ে সরে পড়ল সে ততক্ষণাৎ। ঈষৎ লোকটার ফিসফিসানো বলা পুরুষালী কণ্ঠস্বর এতটা মাদকীয় কি করে হয়? প্রত্যেক পুরুষের ফিসফিস করে বলা স্বর কি এমনই শোনায় তবে? খানিকটা দূরে সরে তাসফি মিছে চোট দেখিয়ে বলল, যার ইচ্ছে তার চুলে আগুন ধরাবো, তাতে আপনার কি? সানলাইট দিয়ে নয়, চলা কাঠ দিয়ে আগুন ধরাবো, বুঝলেন? তাতে আপনার কি? নিস্তব্ধ বিরক্ততে কপাল কুঁচকে নিল। তার হাঁটুর বয়সী মেয়েটা বেশি কথা বলছে ইদানিং। তার মুখে মুখে তর্ক করছে। সে কাঠ কাঠ কণ্ঠে বলল, কারো চুলে আর আপনার আগুন লাগানো লাগবে না ম্যাডাম। নিজের ব্যাগ প্যাক গুছিয়ে নিন, কিছুক্ষণ পরেই আমরা বের হব। বের হব মানে? কেন, নিজের বাপের বাড়ি যেতে চান না বুঝি? আপার কাছে তো খুব নালিশ দেওয়া হচ্ছিল। তাসফি চোখ খুশিতে চকচক করে উঠল। পিছন ফিরে উৎফুল্ল কণ্ঠে বলল, এই সত্যি যাবেন আপনি? নিস্তব্ধ ভ্রু কুঁচকে বলল, আমি যাব, তোমায় কে বলল? তাসফি হাসি খুশি মুখটা চুপসে গেল মুহূর্তেই। তার মানে যাবেন না? এই মাত্র আমায় বললেন রেডি হতে। নিস্তব্ধ বাঁকা হেসে বলল, তো আমি কি একবারও বলেছি আমি যাব? তাসফি মন খারাপ করে বলল, কেন যাবেন না? বাবা আপনায় এত করে বলল তবুও যাবেন না? কেন যাব বলো তো, যার বাড়ি যাব সেই তো এখনো একবারও বলল না। তো কি জন্য যাব বলুন তো ম্যাডাম? এতটাও বেহা নই আমি যে সেধে কারো বাড়িতে চলে যাব। তাসফি চোখ ছোট্ট ছোট্ট করে বলল, লাগবে না আপনারা যাওয়া, অসহ্য। বলেই সে বেলকনিতে চলে গেল। লোকটা দিন দিন বড় মাপের বদমাশে পরিণত হচ্ছে। আগে তো কথাই বলতো না তার সঙ্গে, অথচ এখন শুধু ঝগড়া করতে তৎপর থাকে। আশ্চর্য। সে কেন বলবে তাকে যেতে? বলবে না সে? কিসের ঠেকা পড়েছে তার? বাবা বলেছে এতে হয়নি। এখন কি তাকে নেওয়ার জন্য ঢোল ডগ বাজাতে হবে? পালকি সাজাতে হবে? অদ্ভুত ভাবনার মাঝেই বেলকনিতে তাসফি হঠাৎ নিজের পেছনে কারো অস্তিত্ব অনুভব করল। একটা গরম নিঃশ্বাস তার ঘাড় বেয়ে নেমে এলো। আবারও সেই ফিসফিসানো পুরুষালী মাদকীয় কণ্ঠস্বর, রেডি হয়ে নাও মেয়ে, আমি যাচ্ছি। তবে শর্ত আছে। আমার চুলে আগুন ধরাতে চাওয়ার শাস্তি তোমায় দেওয়া হবে সময় মতো। শর্তটা সময় মতো পূরণ করে নেব। আর শাস্তিটা তোলা রইল। এই নিস্তব্ধ ইয়াসার কিছুই ভুলে যায় না। সে তার শর্ত শাস্তি সময় মতো দুটোই পূরণ করে নেবে। মনে রেখ কিন্তু মেয়ে। ধীরে ধীরে গরম নিঃশ্বাসের গতিবেগ বিলীন হতে লাগলো, সঙ্গে তাসফিও মুচকি হাসল। আবার পরক্ষণেই চোখ মুখ শক্ত করে ফিসফিস করে বলল, আপনার দেওয়া যে কোনো শর্ত আমি সময় মতো মোটেও মানব না নিস্তব্ধ ইয়াসার। আর আপনার দেওয়া শাস্তি? সেটাও আমি মোটেও সহজে গ্রহণ করব না তো। তার জন্য যে আপনায় বহু কাঠখড় পোড়াতে হবে ডাক্তার সাহেব। অনেক কাঠখড় পোড়াতে হবে। তৃষ্ণার্থ আকুল হৃদয় আপনি আমার পানে চেয়ে থাকবেন। আমি আপনায় দুশ্চাই করে তাড়িয়ে দেব। কেমন মজা হবে তখন বলুন তো? খুব মজা হবে। আবারও মুচকি হাসল সে। তার সেই মুচকি হাসির রেশ গাড়ির মাঝেও প্রকাশ পাচ্ছে। পান্না তাকে ঝাঁকি দিয়ে চেঁচিয়ে বলল, কাকাই কাকিয়া হাসছে।
নিস্তব্ধ আর চোখে লুকিং গ্লাসে তাসফির মুখাবয়ব অবলোকন করল। পুনরায় ড্রাইভে মনোযোগ দিল। তাসফি ভাবনা থেকে বেরিয়ে এলো। আয়শা বলল, কি ব্যাপার তাসফি, কোন স্বপ্নে ডুবেছিলে বলো তো? লক্ষণ কিন্তু ভালো ঠেকেছে না। তাসফি আয়শার দিকে তাকিয়ে আবারও মুচকি হাসল। নিস্তব্ধকে শুনিয়ে শুনিয়ে বলল, লক্ষণ ভালো আর না ঠেকলে আমার কি করার বলো? আসলে নতুন নতুন প্রেমে পড়ার অনুভূতি একটু অন্য রকম বুঝলে। বলেই সে চোখ টিপে দিল। আয়শা হায় হায় করে বলল, বলো কি গো মেয়ে, আমার দেওরকে ছেড়ে আবার কার দিকে মন দিলে গো মেয়ে? নিস্তব্ধ চোয়াল শক্ত করে নিল। দাঁতে দাঁতে চেপে সে নিজের রাগ সংবরণ করল। অভদ্র মেয়েটা বড্ড বার বেড়েছে আজকাল। দিন দিন তাকে কয়লার আগুনের দিকে ঠেলে পাঠাচ্ছে ইচ্ছে করে এই বজ্জাত মেয়ে। সেও দেখে নেবে। তাসফিদের পথযাত্রার সঙ্গে আয়শা আর পান্নাও যুক্ত হয়েছে। তাসফি তার শাশুড়ির থেকে জানতে পেরেছে আয়শা এতিম একটা মেয়ে। বিয়ের পর বাপের বাড়ির আদর কেমন তা সে কোনো কালে ঠাহর করতে পারেনি। আর তাই তো তাসফি বাবাকে বারবার করে বলে দিয়েছে তার জায়ের সঙ্গে একটু কথা বলে যেতে রাজি করাতে। বাবা বললে আয়শা গুরুজনদের কথা ফেলতে পারবে না। তার বাবা তাই করেছে। সকলে অনুরোধ করার পর পায়েলও রাজি হয়েছে। এমনকি তাসফি দেখেছেও আসার পথে আয়শা কতটা এক্সাইটেড ছিল। তার থেকে বোধ হয় আয়শা ভাবিই বেশি খুশি হয়েছে আসতে পেরে। তাসফি যখন বলল পান্নাকে নানু বাড়ি যাবে পান্না মামুনি, তার সে কি খুশি। জীবনে প্রথমবার সে নানু বাড়ি যাবে। এতে যেন তার খুশি আর ধরেই না। সারা বাড়িময় সে ছুটে বেরিয়েছে নানু বাড়ি যাব বলে। ঈষৎ কি মিষ্টি সেই দৃশ্য। জীবনে প্রথমবার নানুবাড়ি বেড়াতে যাওয়ার অনুভূতি বুঝি এমনি হয়। বাসন্তী আপাকেও সে আসতে অনুরোধ করেছিল, তবে সে বলেছে অন্য আরেকদিন যাবে। নিলয় সাহেব বসেছিলেন তার স্টাডি রুমে। কিছু কেসের ফাইল পর্যবেক্ষণ করছিলেন। অনিমা বেগম চা হাতে রুমে প্রবেশ করলেন। চায়ের কাপ টেবিলে রেখে তিনি স্বামীর মুখোমুখি হয়ে চেয়ারে বসলেন। স্ত্রী আগমনে নিলয় সাহেব তার দিকে ফিরে তাকালো। ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসু ভঙ্গিতে চাইল তার পানে। অনিমা বেগম কেন জোরতা ব্যতীত কাট কণ্ঠে বলল, হাসিবের সঙ্গে মেয়ের ডিভোর্স কি তুমি আদত্তে করাবে নাকি আমি অন্য লয়ার দেখব? কোনটা? আর একটা দিনও আমার ইচ্ছে হচ্ছে না ওই রাস্কেলটার সঙ্গে আমার মেয়ের নাম জড়িত থাকুক। নিলয় সাহেব ঠান্ডা মাথায় মুচকি হেসে বলল, এত রেগে যেও না গিন্নি। 1 সপ্তাহ ধৈর্য ধরো, আমার মেয়ে মুক্ত হয়ে যাবে। আর ওই রাস্কেলটার উপযুক্ত শান্তি আমি তাকে দিয়ে ছাড়ব। অনিমা বেগম থামলেন না। তিনি অন্য প্রসঙ্গে বললেন, আর ছেলের ব্যাপারে কি ভাবলে? তোমার ছেলে কি ভেবেছে মেয়েটাকে সারা জীবন এমন তুচ্ছ তাচ্ছিল্য করবে? ভদ্রলোক বিপদে পড়েছে, না হলে তার মেয়ের বিয়ে না কোনোদিন তোমার অমন গোমরামুখ ছেলের সাথে দিত না। নিলয় সাহেব মনে মনে বললেন, ছেলেটা কার মতো হয়েছে দেখতে হবে না? হয়েছে তো একদম তোমার মতো গিন্নি, তুমি যেমন গোমরামুখ তোমার ছেলেটাও হয়েছে তো তাই। এখানে আমার দোষ কোথায়? আমার জিনের বেশিরভাগ পেলে ছেলেটা আমার মতোই হাসি খুশি হতো। কিন্তু হয়েছে তো সে তোমার মতো। বোধ হয় বেশিরভাগ জিন তোমারটাই পেয়েছে। তবে ছেলে জন্ম দেবার পরিকল্পনা করার সময় কি আর একটু ভেবে করা উচিত ছিল? মিস্টেকটা কি করে হলো? তার কত জটিল জটিল কোনো ক্যাসেই তো এই পর্যন্ত কোনো মিস্টেক হয়নি। তবে কি সে সংসার জীবনেই একটা বড় সড় মিস্টেক করে ফেলেছে? অনিমা বেগম আবারও বললেন, আত্মীয় স্বজনকে ডেকে ঘটা করে অনুষ্ঠান করবে কবে তা ভেবেছ? তারা তো মুখিয়ে আছে ছেলের বউ দেখবে বলে। কতদিন তাদের বুঝো দিয়ে রাখা যায়? নিলয় সাহেব হেসে বললেন, সে তোমার ছেলে যতদিন পর্যন্ত না বলছে। তোমার ছেলের নতুন কর্মস্থলেও তো কেউ জানে না। ভাবো তবে কতটা ডেঞ্জারাস। তোমার ছেলে তোমার মতোই একদম ফার্স্ট ক্লাস হয়েছে কি বলো? হা হা হা। অনিমা বেগম কর্কশ্বরে বললেন, আমার মতো নয়, তোমার মতো হয়েছে ছেলে। যেমন বাপ তার তেমন ছেলে। নিলয় সাহেব হতভম্ব হয়ে স্ত্রীর গমন পথের দিকে তাকিয়ে রইলেন। যা বাবা, সারাক্ষণ আমার ছেলে তার ছেলে করে মুখে ফেনা তুলে ফেলে। তার যেই কিনা একটা অন্যায় আবদার করে বসলো অমনি সে ছেলে তার হয়ে গেল। আজব মহিলা গোষ্ঠী। এদের মন বুঝিবার সাধ্যি আছে কার? আশা একা একা মন খারাপ করে বসে আছে ক্লাসে। আজ তার প্রিয় বান্ধবী তাসের ঘরও আসেনি, তার ক্রাশ স্যার নিস্তব্ধ ও আসেনি। কি মুশকিল এখন সে একা একা কি করবেটা কি? প্রথম ক্লাস শেষে আশা বাইরে বের হলো। একা একা বসে থাকতে ভালো লাগছে না আর। করিডোর পার হতে গেলে হঠাৎ কিছু স্টুডেন্টের অযাচিত কিছু কথায় তার চলন থামিয়ে দিল। কান পেতে শুনতে চেষ্টা করল কথাগুলো। মানসার সঙ্গে থাকা তার এক চেলারাই বলল, তুই তো নিস্তব্ধ স্যারকে পছন্দ করিস। কিন্তু স্যার তো তোকে পাত্তাই দেয় না, কি করে পটাবি স্যারকে? মাঝে দেখি স্যার তাসফি মেয়েটার দিকে খেয়াল রাখে। কিছু তো ঘাপলা আছেই বুঝলি। আর মেয়েটাও বড্ড বার বেড়েছে। সেদিন তো তোকে থাপ্পড়ও মেরে দিল। কত বড় সাহস মেয়েটার দেখেছিস? মানসা শয়তানি হেসে বলল, হুমম।
ওই মেয়েকে তো আমি দেখে নেব। আজ কলেজে আসেনি, তবে আজই ওর খেল খতম করতাম। ওর বড় বড় চোপা ভেঙে দিতাম। আর নিস্তব্ধ স্যার তো এই মানসারই হবে। বাবাকে আজ বাড়ি গিয়ে বলবো স্যারের কথা। বাবাকে বলবো স্যারের সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথা বলতে। অতএব নো চিন্তা। এই মানসাকে অপছন্দ করবে এমন কোন ছেলে আছে? আমার এক চাউনিতে ছেলেরা লাইন লেগে যাবে। রাই বলল, বাব্বা একবারে বিয়ে। মানসা লাজুক হাসল। আরেকজন বলল, এই তাসফি মেয়েটাকে কি করবি রে? মানসা শয়তানি হেসে বলল, আসুক না একবার কলেজে, তখনই দেখাবো মজা। এই মানসা কি জিনিস সে হাড়ে হাড়ে টের পাবে। সব কথা শুনে মানসা চোখ বড় বড় করে নিল। আর নিস্তব্ধ স্যারকে বিয়ে করার কথা শুনে ফিক করে হাসতে গিয়েও আবার মুখে হাত চাপা দিল। না, এই অসাধারণ খবর তো তাসফিকে দিতেই হচ্ছে। তাছাড়া তাসফির কি ক্ষতি করবে ওই অসভ্য মেয়েটা? তাসফিকে সতর্ক থাকতে বলতে হবে। আজই বাড়ি গিয়ে ফোন দিতে হবে। মেয়েটা গিয়ে উধাও হলো কই? মানসার কথা শোনা শেষে দ্রুত করিডোর পার হতে গেলে মুহূর্তেই শক্তপোক্ত পুরুষালী অবয়বের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল সে। পুরুষটি মুহূর্তেই চোখমুখ কুঁচকে গালি ছুড়তে নিয়েও থেমে গেল। এটা তার প্রফেশন ক্ষেত্র, এটা ভুললে তার চলবে না। পুরুষটি নিজেকে সামলে নিয়ে আসার উদ্দেশ্য কঠোর স্বরে বলল, চোখ কোথায় রেখে চলাফেরা করো মেয়ে? যে জোরসে ধাক্কা মেরেছ, তোমায় ধাক্কায় আমার 32টা দাঁত ভাঙতে ভাঙতে বেঁচে গেছে এই শুক্রিয়া। খবরদার যদি আর এভাবে চলাফেরা করতে দেখি অভদ্র মেয়ে। বলেই সুদর্শন পুরুষটি হনহন করে হেঁটে চলে গেল নিজ কাজে। আশা তাজ্জব বনে তাকিয়ে রইল পুরুষটির যাওয়ার পানে। ছি, কত বড় অকৃতজ্ঞ লোক। সুজন স্যার যে এমন মানসিকতার মানুষ সে ভাবতেই পারল না। লোকটা ক্লাসে কি হাসি খুশি ভাবে সবার সাথে কথা বলে, হাসি ঠাট্টা করে, আর তার সাথে কিনা এমন দুর্ব্যবহার করল। সে যে পড়ে গেল, ধরে পর্যন্ত ওঠালো না। আশ্চর্য! হঠাৎ আকাশটা কালো মেঘে ছেয়ে গেল। কেমন যেন ঝড় হাওয়া বইছে চারিদিকে। আশা উঠতে গিয়ে সামনে তাকিয়ে দেখল সুদর্শন পুরুষটি পুনরায় তার দিকে এগিয়ে আসছে। দক্ষিণা বাতাসে তার সিল্কি চুলগুলো এলোমেলো উড়ছে। তার ঠোঁটের কোণে বাঁকা হাসি। ইসস, ডাক্তার সুজন বুঝি এতটা সুন্দর দেখতে? কই, আশা আগে তো তা খেয়াল করেনি। ফর্সা মায়াবী একটা চেহারা, মনে হচ্ছে নিস্তব্ধ স্যারের কার্বন কপি। কই, আশা আগে তো এত কিছু ভাবেনি। তবে এখন কেন ভাবছে? কোথাও স্বপ্ন দেখছে না তো সে? সুজন এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল আশার দিকে। ঝাড়ি দিয়ে বলল, এই মেয়ে, উঠে এসো। এখনো এভাবে বেকুবের মতো বসে আসো কেন মেয়ে? আশ্চর্য! আশা নিজের কাপা কাপা হাত সুজনের হাতের মাঝে রাখল। শির শির করে উঠল তার শরীর, একবার বাইরেটা পরখ করল। মনে হচ্ছে প্রবল ঝড় হাওয়ার বার্তা। ঠিক কি তার মনের মাঝে যে ঝড় বইছে তার মতোই, নাকি তার চেয়েও বেশি আতঙ্কিত হবে এই ঝড়? কেন এই ঝড় তার মনে হঠাৎ হানা দিল? এমনটা তো সে চায়নি। এই পুরুষ যে তার কোনো দিন হবে না, সম্ভবই না তা। তার মতো বামুনের কি আর চাঁদের দিকে হাত বাড়ানোর অধিকার আছে? উহু, কখনোই না। বাবা মা ছাড়া চাল চুলোহীন মেয়ে সে। ভাগ্যিস কাকাটা ছিল তার, তাই তো আজ এই মেডিকেল কলেজে পড়তে পারছে। তবেও এতে চাচির কম কথা শুনতে হয় না তাকে। সারাক্ষণ টাকার খোটা শুনতে হয়। ক্লাসে বসে আসার মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। কেন হঠাৎ করে হৃদগহীনে এই বসন্তের আগমনী বার্তা উদয় হলো? সে তো এমনটা চায়নি। মন ভাঙ্গার করুণ ব্যথা নিয়েই কি তার পার করতে হবে সারাটি জীবনভর? আজ রাস্তায় জ্যামটা মন হয় একটু বেশিই ছিল। তাই তো আধ ঘন্টার পথটা 1 ঘন্টায় পাড়ি দিতে হলো। অতঃপর নিস্তব্ধ গাড়িটা তাসফিদের একতলা বিশিষ্ট ছোট্ট বিল্ডিংয়ের সামনে এসে থামল। পান্না প্রায় ঘুমিয়ে পড়েছিল। তাসফি পান্নার পেটে কাতুকুতু দিতে দিতে উৎফুল্ল চিত্তে বলল, পান্না সোনা, উঠো উঠো। নানা বাড়ি এসে গেছি তো আমরা। কাতুকুতুতে পান্না খিলখিল করে হাসতে লাগল। পরমুহূর্তেই হাততালি দিয়ে বলল, ইয়ে, নানা বাড়ি এসে গেছি। সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। মোস্তফা সাহেবকে দেখা গেলেও গেটের বাইরেই। ভদ্রলোক আজ মেয়ে আসার আনন্দে কোনো কাজেই হাত লাগাননি। কতদিন পর মেয়েটা আজ তার বাপের ভিটায় আসলো। মোস্তফা সাহেব এগিয়ে গেলেন। এসো বাবা এসো, তোমরা ভেতরে চলো। আয়েশা সালাম দিল তাকে। মোস্তফা সাহেবও তার মাথায় স্নেহের হাত বুলালেন। তাসফি পান্নার কানে ফিসফিস করে বলল, সোনা, ওই যে তোমার নানু ভাই। পান্না 2 হাত বাড়িয়ে চেঁচিয়ে উঠল, নানু ভাই, কেমন আছো? আমি তোমায় অনেক অনেক মিস করেছি এতদিন। তুমি কেন আসোনি? মোস্তফা সাহেব মুচকি হেসে তাকে কোলে নিল। বলল, এই তো চলে এসেছি দিদিভাই। অতঃপর কুশল বিনিময় শেষে তারা ভেতরে ঢুকল। বসার ঘরেই দেখা গেল তাসফির 2 চাচির হাস্যোজ্জ্বল মুখশ্রী। আর সঙ্গে তার চাচাতো ভাই বোন। ছোট চাচির কলেজে পড়ুয়া মেয়ে আনিকা তার মায়ের কানে ফিসফিস করে আফসোসের স্বরে বলল, দুলাভাই দেখতে কিন্তু একদম ফিটফাট, কি বলো মা? বিয়ের দিন তো দেখতেই পারলাম না। ব্যাটা হুট করে গায়েব হয়ে গেল। ইসস, এমন একটা বর যদি আমার হতো।
চাচিও মেয়ের মতো ফিসফিস করে বলল, হুহো, ভাইজান বড়লোকের ব্যাটা দেখে মেয়েকে ওই সুন্দর ছেলেটার কাঁধে ঝুলিয়ে দিয়েছে বুঝলি। এখন যদি তোর জন্য একটা ভালো সম্বন্ধ আনতে বলি তাহলে দেখিস ঠিক কই থেকে টাকলা একটাকে ধরে নিয়ে আসবে। ছোট চাচি ও মেয়ের ফিসফিসানোর মাঝেই মেজো চাচি নিস্তব্ধ ও আয়শার সঙ্গে কুশল বিনিময় করে নিল। ছোট চাচি মুখ বাঁকান তা দেখে। ঈশ্বর সব আদ্দিক খেতা, জানিতে সব টাকা পয়সার লোভে। পরমুহূর্তে সেও নিজের রং পাল্টে ফেলেন। মেকি হেসে নিস্তব্ধ দিকে এগিয়ে যায়। তা ভালো আছো জামাই বাবা? আয়েশার দিকে তাকিয়ে বলে, ওমা একে তাসফি তোর জানা কি? বাহ ভারী মিষ্টি দেখতে। ভালো আছো মা? জি আন্টি আলহামদুলিল্লাহ। মোস্তফা সাহেব গেলেন একটু বাহিরে। কথার আভাস পেয়ে তাসফির দাদি কমলা বেগম হাঁক ডাক ছাড়তে ছাড়তে বাইরে বেরিয়ে আসে। কেরা আইলো, আমার আনহু আইলো নাকি? কই দেহি মাইয়ার রূপ কান দেইখা নেই। নাত জামাই সঙ্গে আইয়া পড়ছে নাকি? তাসফি দৌড়ে গিয়ে দাদিকে জড়িয়ে ধরল। কেমন আছো বুড়ি? বাহ তুমি তো বেশ ফিটফাট হয়েছ আগের থেকে। কমলা বেগম তাসফির কান টেনে সরিয়ে বললেন, এই মাইয়া তুই সর দেখি আগে আমার নাত জামাই মুখখানা দেইখা লই। শালা এতদিন পর কেন আসলো আমাগো বাড়ি তার বিচার কইরা লই। নিস্তব্ধ এগিয়ে এসে দাদিকে সালাম দিল। আসসালামু আলাইকুম দাদি, ভালো আছেন? কমলা বেগম তার চশমা ঠেলে নিস্তব্ধকে চোখ ছোট্ট ছোট্ট করে দেখে সালামের উত্তর দিয়ে বলল, তা তুমি আইলা এখন ভালো হইয়া গেলাম বুঝলা নাতি। তা মাঝে মাঝে আমাগো বাড়ি আসতে পারো তো তোমার বউডারে নিয়া। এত ভয় পাও কেন? নিস্তব্ধ মাথা চুলকে মেকি হেসে বলল, আসলে ওই দাদি সময় পাই না তো তাই আসলে। দাদি থামলেন না, হাজারটা প্রশ্নের বানে নিস্তব্ধকে ঝাঝরা করে দিতে লাগলেন। যে নিস্তব্ধ বন্ধুদের আড্ডার আসরে সবসময় চুপচাপ থাকে সে এই দাদির প্রশ্নের উত্তর দিতে দিতে হাঁপিয়ে যাচ্ছে। নিস্তব্ধ মনে মনে বুড়ির গুষ্টি উদ্ধার করে দিচ্ছে। তাকে একটু বসতেও বলছে না কেউ। কি আশ্চর্য! আর দেখো তার অভদ্র বউ কেমন করে হেসে হেসে মজা লুটছে। তাসফির মনে মনে বলে, কাছে এসেছো বাছাধন, এবার বোঝো ঠেলা। সারাক্ষণ এই তাসফিকে ধমকানো তাই না? সারাক্ষণ মুখখানাকে বাংলার পাঁচ করে রাখো কারণ ছাড়া। এবার কারণ নিয়ে একটু কাদো কাদো মুখ করো বাছা হুহো। মেজো চাচি গিয়েছিলেন নাস্তা পানির ব্যবস্থা করতে। এসে এই কাণ্ড দেখে তিনি তাসফির কাছে গিয়ে কান টেনে ধরে ধমক দিলেন, এই যে কি করছো তুমি? জামাইকে এভাবে দাঁড় করিয়ে রেখেছ কেন? ছি ছি, ছেলেটা এতটা সময় দাঁড়িয়ে আছে। আশ্চর্য, এই মেয়ের কি কোনোদিন বোধবুদ্ধি বানাতে পারবেন না তিনি? মেজো চাচি হতাশ মুখে শাশুড়ি দিকে এগিয়ে গেল। মাথার চুল পেকে বুড়ি হয়ে গেল। তবুও তার শাশুড়িরও কি কোনো দিন কাণ্ডজ্ঞান হবে না? নতুন জামাইকে কেউ এভাবে দাঁড় করিয়ে রাখে? আম্মা আপনি কি করছেন? কথাবার্তা তো পরেও বলা যাবে, ছেলেটাকে এভাবে দাঁড় করিয়ে রেখেছেন। যাও বাবা তুমি রুমে যাও, ফ্রেশ হয়ে নাও। এই তাসফি জামাই বাবাকে রুম দেখিয়ে দে যা। আবার দাঁড়িয়ে থাকে। উফাফ, নিস্তব্ধ এতক্ষণ যেন নিজের প্রাণ হাতে পেল। এমন গ্যারাকলে তো সে কোনোদিন পড়েনি। তার নানিও তো এত কথা বলে না। ইয়া খোদা! তাসফি মুখ বাঁকিয়ে নিস্তব্ধ উদ্দেশ্য বলল, আসুন জনাব। নিস্তব্ধ যত দ্রুত সম্ভব কেটে পড়ল। ওরা যেতেই মেজো চাচি বললেন, হ্যাঁ রে ছোট, তুই জামাই বাবাকে বসতে দিবি না, এভাবে দাঁড় করিয়ে রাখবি। ছোট চাচি বলল, আমি কি করব আপা? আম্মাই তো কথা বলছিল। তুইও না, কি যে করিস। আয় আমার সাথে হাত লাগা। ওদের নাস্তা পানি দিতে হবে তো। মেজো চাচি মেয়ে রাহেলার দিকে তাকিয়ে বলল, এই যে তুমি দাঁড়িয়ে আছো কেন, যাও। ওদের রুম দেখিয়ে দাও। অতঃপর আয়শার দিকে তাকিয়ে বলল, যাও মা তোমরা যাও, ফ্রেশ হয়ে এসো। আয়শা মুচকি হেসে বলল, না না চাচি, সমস্যা নেই। এই তো যাচ্ছি। আয়শা পান্নার দিকে তাকিয়ে দেখল পান্না তাসফির চাচাতো ভাইবোন দুটোর সঙ্গে খেলতে বসে গেছে। দুটোই পান্নার বয়সী। দাদি বলল, হ্যাঁ যাও যাও, গিয়া ফ্রেশ হয়ে এলো। নিস্তব্ধ তাসফির রুমে ঢুকেই ঠাস করে তার বিছানায় বসে পড়ল। তার পা আর চলছে না। দাঁড়িয়ে থাকতে থাকতে তার কোমর ব্যথা হওয়ার জোগাড়। ইয়া খোদা, ছেলেদেরও যে কোমর ব্যথা হতে পারে তা সে আজ বুঝতে পারল। তাসফি চেঁচিয়ে উঠল, এই কি করছেন, কি করছেন কি? নামুন, বিছনা থেকে নামুন বলছি। তাসফির চিল্লানোতে নিস্তব্ধ আবারও লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ল। তার মনের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে, এই না আবার দাদি এসে কথা জুড়ে দেয়। দাদির বদলে তাসফিকে দেখে বিরক্তি নিয়ে বলল, কি ব্যাপার, এভাবে চেঁচাচ্ছ কেন? বসেই তো আছি, একটু খাট ভেঙে তো আর ফেলিনি। তাসফি বলল, তো খাটে কেন বসছেন আপনি? নিস্তব্ধ অবাক হয়ে বলল, তো কোথায় বসব? আশ্চর্য! তাসফি এগিয়ে এসে কোমরে হাত দিয়ে দাঁত কিরমির করে বলল, এই আপনার সাহস কত বড়, এত সময় জার্নি করে এসে ফ্রান্স না হয়ে বিছানায় বসে যাচ্ছেন? এই আপনি না একজন ডাক্তার? তাহলে আপনি এত অপরিষ্কার হলেন কি করে বলুন তো? আমার বিছানায় একদম ময়লা নিয়ে বসা যাবে না।
নিস্তব্ধ চোখ ছোট্ট ছোট্ট করে বলল, তো ডাক্তার তো কি হয়েছে? তোমার দাদির কথা যে ডাক্তারি শুনতে বসবে সেই না পাগল হয়ে যাবে? এই তোমার দাদা এত বছর যাবৎ টিকে ছিল কি করে বলো তো? তোমার দাদির এত কথার ক্যাচালেই বোধ হয় বৃদ্ধ পরপারে পাড়ি জমিয়েছে। এই আপনি নামবেন? আমার দাদির কাছেই যান, না শুনে আসুন। আগে আপনি নামুন। নিস্তব্ধ শয়তানি হাসি দিয়ে বলল, নামতে হবে তো? এই নামলাম। বলেই নিস্তব্ধ নামার বদলে ঠাস করে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল এবারে। তাসফি চোখ বড় বড় করে ফেলল। কর্তব্যর বদ লোক। এই লোক এখন কিনা তার সাথে ঝগড়া করার পায়তারা করছে। তাসফি এগিয়ে গিয়ে বলল, এই আপনি নামবেন না তাই তো? নিস্তব্ধ শয়তানি হেসে জবাব দিল, না। বিছানাটা আরামদায়ক। মনে হচ্ছে রাতে ঘুম ভালো হবে বুঝলে। তাসফি পাশ হতে বালিশ নিয়ে নিস্তব্ধকে মারতে শুরু করল। এই মেয়ে কি করছো কি, থামো। তোমার এই হাতুড়ে মারে কিন্তু আমি মোটেও ব্যথা পাচ্ছি না বুঝলে। তাসফি এবারে নিজেও বিছানায় উঠে বসল। দু হাতে দুটো বালিশ নিয়ে মারতে শুরু করল। নিস্তব্ধ থামাতে গিয়ে হঠাৎই তাসফির এক হাতের কবজিতে টান দিল। তাসফি ব্যালেন্স রাখতে না পেরে নিস্তব্ধর শক্তপোক্ত পুরুষালী শরীরের উপরে উবু হয়ে পড়ল। নিস্তব্ধ তাসফির বাম হাতের কবজি চেপে ধরা। অপর হাত গিয়ে ঠেকল তাসফির কোমরে। দুজনের ঠোঁট ছুঁই ছুঁই। হঠাৎ এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে দুজনে হতবাক হয়ে গেল। তাদের মোটেও কল্পনায় এমন কিছু ছিল না। তাসফি নিস্তব্ধ দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার বুকের মাঝে কেমন যেন ঢোল পেটাচ্ছে। কেমন শিরশিরানো অনুভূতি। পেট গুড়গুড় করছে। ঈষৎকই সে আগে তো কখনো এমন অনুভূতি হয়নি। তবে আজ কেন হচ্ছে? সারা শরীর কেমন অবশ অবশ লাগছে তার। পুরুষ মানুষের, বিশেষ করে হালাল পুরুষের সংস্পর্শে বুঝি এমনি অনুভূতি হয়? নিস্তব্ধ ফিসফিস করে বলল, এই যে মেয়ে, তুমি এত ভয়ঙ্কর কেন বলো তো? তাসফির মুখের উপরে কয়েক গোছা চুল এসে হানা দিয়েছে। নিস্তব্ধ একদৃষ্টি তাকিয়ে আছে সেদিকে। ঈষৎগুলো বড্ড বেয়াদব তার বউয়ের মতো। নিঃশব্দে সে তাসফির বাম হাতটা ছেড়ে দিয়ে কপালে আসা চুলগুলো সরিয়ে দিতে হাত বাড়াল। তাসফি না চাইতেও চোখ বন্ধ করে নিল নিমিষেই। তখনই পান্না রুমে ঢুকল। কাকাই কাকিয়াকে এই অবস্থায় দেখে ছোট্ট পান্না কি বুঝল কে জানে, সঙ্গে সঙ্গে সে চোখে হাত দিয়ে পিছু ঘুরে বলল, দেখে ফেলেছি দেখে ফেলেছি। কাকাই কাকিয়াকে জড়িয়ে ধরেছে। ইয়ে, দেখে ফেলেছি। মাকে গিয়ে এক্ষুনি বলছি। সব উচাটন অনুভূতির জোয়ারকে বিসর্জন দিয়ে নিস্তব্ধ আর তাসফি দুজনে দরজার দিকে চোখ বড় বড় করে চাইল। তাসফি ততক্ষণাৎ তার কোমরে থাকা নিস্তব্ধর হাতে জড়ছে খামচি মারল। কোনো রকমে উঠে গিয়ে পান্নাকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, না সোনা, মাকে কিছু বলতে হবে না। কাকিয়া তো তোমায় চকলেট দেবে তাই না সোনা? এসব পচা কথা কাউকে বলতে নেই বুঝেছ? নিস্তব্ধ ততক্ষণাৎ চেঁচিয়ে উঠল। উফব, গেছে গেছে, রাগঝুসে মেয়ে তার হাতের মাংস খাবলে ছিঁড়ে নিয়েছে। ঈশ্বর শেষ, তার হাত শেষ জলে যাচ্ছে। এই মেয়ে, তোমার নখ কাটো না কেন? উফাফ। তাসফি ভেঙচি কেটে চোখ গরম করে বলল, একদম বেশ হয়েছে। কর্তব্যর সাহস তার কোমরে হাত দেয়। অসভ্য পুরুষ মানুষ। একদম ফায়দা লুটার চেষ্টা করবেন না অসভ্য ডাক্তার। পান্না ও ততক্ষণাৎ বলে উঠল, কাকাই অসভ্য পুরুষ মানুষই। নিস্তব্ধ হতভম্ব হয়ে চেয়ে রইল পান্নার পানে। এই মেয়ে তার সব কাছের মানুষকে হাত করে ফেলেছে কেমন করে দেখেছ? নিস্তব্ধ উঠে গিয়ে পান্নার হাত ধরে বলল, না মামুনি, তুমি না কাকাই এর ভালো মেয়ে। একদম এসব পচা কথা বলে না বুঝেছ? তোমর কাকিয়া পচা বুঝলে? পান্না ততক্ষণাৎ না প্রতিবাদ করে উঠল, না না, আমার কাকিয়া বেস্ট। তুমি অসভ্য। নিস্তব্ধ হতবাক হয়ে চেয়ে রইল। খেয়েছে তার ইজ্জতের ফালুদা করে দিয়েছে এই মেয়ে। না সোনা, এসব পচা কথা মোটেও বলতে নেই। কাকাই তো তোমায় চকলেট দেবে তো সোনা? অনেকগুলো চকলেট দেবে। সত্যি দেবে তো? প্রমিস? তাসফি পান্নার হাত ধরে বলল, না সোনা, তুমি কাকিয়ার কথা শুনো, সবাইকে গিয়ে বলবে তোমার কাকাই নির্লজ্জ অসভ্য। নিস্তব্ধ তাসফির দিকে কটমট করে তাকিয়ে থেকে চিবিয়ে চিবিয়ে বলল, সত্যি দেব তো সোনা? প্রমিস? অনেকগুলো চকলেট দেব তোমাকে মামুনি। ভুলেও এসব কাউকে বলবে না, ঠিক আছে? আচ্ছা। ইয়ে, আমি এতগুলো চকলেট পাবো? কাকাই দেবে, কাকিয়া দেবে? কাকাই দেবে, কাকিয়া দেবে। বলতে বলতে পান্না বেরিয়ে গেল। তাসফি ঠোঁট ভেঙচি কেটে নিস্তব্ধকে এমন হেনস্থা হতে দেখে মিট মিট করে হাসতে হাসতে বেরিয়ে গেল। একদম উচিত শিক্ষা হয়েছে। কর্তব্যর সাহস এই অসভ্য ডাক্তারের তার মন ছোঁয়ার আগেই তার কোমর ছুঁয়ে ফেলল। ও মাই গড, ও মাই গড। শিট, শিট। চলবে।